জামায়াতের যে আমির, এই মুহূর্তে আসলে তিনি আমিরুল আমিরাত। ধরুন আফগানিস্তানের মতো একটা আমিরাত প্রতিষ্ঠা হয়ে গেছে, আর সেই আমিরাতের প্রধান তাত্ত্বিক পুরুষ আফগানিস্তানে যেমন আখুন্দজাদা রয়েছেন, ঠিক তদ্রূপ তিনি এখন সকল ক্ষমতার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন। দলে দলে লোক তার দপ্তরে যাচ্ছেন, দপ্তরে নয় তার বাসভবনে যাচ্ছেন, অনেকটা আয়াতুল্লাহ খমেনির মতন করে। এবং ব্যবসায়ীরা, আমলারা, কূটনীতিবিদরা, রাজনীতিবিদরা প্রায় সবাই, তারপরে সাহায্য প্রত্যাশী যারা সাধারণ মানুষ, আমজনতা, তারা জামাতের আমিরের বাসায় গিয়ে যেভাবে ভিড় করছেন, এর শতভাগের এক ভাগ ভিড় মির্জা ফখরুল সাহেবের বাসায় কিংবা জনাব তারেক রহমান সাহেবের বাসায় কিংবা বেগম জিয়ার বাসায় হচ্ছে না। এটা হলো রূঢ় বাস্তবতা। তো এই যে নির্মম, নিষ্ঠুর, কঠিন যে বাস্তবতা, এই বাস্তবতার কারণে জামাতের যারা বিভিন্ন নেতৃবৃন্দ রয়েছেন তাদের মধ্যে একটা ভাব চলে এসেছে যে আমিরাত প্রতিষ্ঠা হয়ে গেছে, আমরা ক্ষমতায় এসে গেছি, কাজে আগামীতে আমাদের কিভাবে এই রাষ্ট্রটা পরিচালনা করতে হবে এজন্য কিছু বক্তব্য দেওয়ার দরকার, সঙ্গে সঙ্গে নিজেদেরকে প্রস্তুত করা দরকার এবং নিজেদের চেহারা এবং চরিত্র জনগণের নিকট প্রকাশিত হওয়া দরকার। এবং এই কারণে আপনি দেখবেন অনেক অখ্যাত মুখ, অচেনা মুখ রাতারাতি এখন টেলিভিশনে আসছেন, তারা বক্তব্য দিচ্ছেন। এবং আমি কয়েকটা টেলিভিশন কেন্দ্রে জিজ্ঞাসা করলাম যে এই লোকগুলো আপনারা কোথায় পান, তারা কিভাবে আসে, আমরা তো তাদেরকে চিনি না, আপনারা তাদেরকে চিনেন কি করে? তো তারা সবাই বলেন যে ওনারা সবাই জামাতের যে একটা কেন্দ্রীয় সেল রয়েছে, এটাকে বলা হয় আমিরের সুপারিশ। হয়তো আমির করেন না, কিন্তু এভাবে প্রচারিত হয়ে গেছে যে আমিরের সুপারিশ নিয়ে তারা টেলিভিশন টকশোতে হাজির হন। এই হলো বাস্তবতা। এবং টেলিভিশন টকশোগুলো তাদেরকে গেস্ট করতে অনেকটা বাধ্য হয়ে যায়। এর বাইরে বেশ কয়েকটি টকশো রয়েছে যারা হোস্ট এবং মালিক পক্ষ, তারা আসলে জামাতকে প্রমোট করতে চাচ্ছে। দুনিয়ার কোথাও কোনো লোক না পেলে তারা জামাতের লোক আনবে। এবং আমাদের দেশের যারা সিনিয়র টকশো করেন তাদের সঙ্গে জামাতের যারা জুনিয়র টকশো আসছেন তাদেরকে বসিয়ে দিয়ে তাদের গুরুত্ব বাড়িয়ে দিচ্ছেন, তাদেরকে কথাবার্তা শেখাচ্ছেন এবং তাদের পরিচিত, তাদের যে মুখের যে পরিচিতি, এটা সর্বসাধারণে পৌঁছে দিচ্ছেন, ভাইরাল করে দিচ্ছেন।